আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণীর সকল শিক্ষার্থীকে আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। ইতিপূর্বে আমরা বাংলা উচ্চারণের নিয়মের ওপরে 3টি ক্লাস নিয়েছি। আজ আমরা চতুর্থতম ক্লাসে উত্তীর্ণ হয়েছি। তো আমরা যেগুলো আলোচনা করছিলাম সেটি হলো বাংলা উচ্চারণের নিয়ম নিয়ে। তো আমি সকলকে এটি অনুরোধ করব, যারা বিগত ক্লাসগুলো করেননি এগুলো আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে সুন্দরভাবে সিকোয়েন্স অনুযায়ী সজ্জিত করা আছে, সেখান থেকে আপনারা ক্লাসগুলো করে আসবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব সেটি হলো আদ্য অয়ের উচ্চারণের 5টি নিয়ম। অর্থাৎ স্বরীয় শব্দের শুরুতে যদি থাকে তাহলে অয়ের উচ্চারণ কীরকম হবে সেটি বিষয়। ইতিপূর্বে আমরা আদ্য অয়ের দু ধরনের নিয়ম আলোচনা করেছি। একটি হলো সংবৃত উচ্চারণের নিয়ম, আরেকটি হলো বিবৃত উচ্চারণের নিয়ম। যদি পরীক্ষায় উল্লেখ করে দেওয়া থাকে সংবৃত উচ্চারণের নিয়ম, তাহলে অবশ্যই সংবৃত উচ্চারণের নিয়ম নিয়ে আলোচনা করতে হবে, সেখানে বিবৃত উচ্চারণ নিয়ম আলোচনা করা যাবে না। আর যদি স্পেসিফিকভাবে বিবৃত উচ্চারণের নিয়ম বলে দেওয়া থাকে তাহলে অবশ্যই আমরা বিবৃতের ধারাবাহিকতায় আলোচনা করব। কিন্তু আজকের এই প্রশ্নটি আমাদের প্রশ্ন করেছে আদ্যয়ের উচ্চারণের 5টি নিয়ম, অর্থাৎ এখানে স্পেসিফিক উল্লেখ করে দেওয়া হয়নি যে আমরা সংবৃত আলোচনা করব নাকি বিবৃত, শুধু বলেছে আদ্য। তাহলে আজকের প্রশ্নের উত্তরটি আমরা সংবৃত এবং বিবৃত উভয় মিক্স আকারে আমরা এটির আনসার করতে পারবো। তো আসুন আদ্যয়ের উচ্চারণের 5টি নিয়ম, যারা আজকে প্রথম তাদের জন্য আবার বলতেছি, বিগততে আমরা ক্লাসে অনেকগুলো নিয়েছি, 3টি ক্লাস, সেগুলো দেখবেন। তারপর আজকে ক্লাসটি বোধহয় কারো অসুবিধা হওয়ার কথা না, আমি প্রথম থেকে বেসিক সহকারে বিষয়টি বলি। আদ্য অ মানে শব্দের আদিতে বা প্রথমে থাকা অ। শব্দে অ দুভাবে থাকতে পারে, কখনো স্বাধীনভাবে, কখনো ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায়। বিষয়টি যারা আমরা বুঝিনি যে কখনো স্বাধীনভাবে কখনো ব্যঞ্জনে, বিষয়টা কি, যেমন আমি একটা উদাহরণ দিই, যেমন লিখলাম অধীন, তাহলে এখানে স্পষ্টত ওটা আমরা দেখতে পাচ্ছি, এই জন্য এটা হলো স্বাধীন। কিন্তু যদি আমরা এইভাবে লিখি, দেখেন শব্দের শুরুতে বউ, এই যে এই বউ কথাটা যখন আমরা বলি বর পরেই কিন্তু আমাদের একটি অ উচ্চারিত হয়, বয়ের পরপরই একটি কি উচ্চারিত হয়, অ, বউ বউ, এরকম ব্যাপারটা, মানে ব যখন বলি বর পরপরই একটা অ আছে, দেখেন, কারণ প্রতিটি ব্যঞ্জনবর্ণ স্বরবর্ণের অবশ্যই সাহায্য নিতে হবে। তাহলে ব উচ্চারণের সময় বর পরপরই একটি কি আসে, অধ্বনি চলে আসে। তাহলে এইখানে স্বরীয়টা অবশ্য কী অবস্থায় আছে, এই বয়ের সাথে যুক্ত অবস্থায়, অর্থাৎ ব্যঞ্জনের সাথে যুক্ত, আর এখানে রয়েছে স্পষ্টত একদম স্বাধীন। তাহলে আশা করি এই ব্যাপারটি আপনারা সকলে বোধগম্য হয়ে গেছেন যে কখনো স্বাধীনভাবে কখনো ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায় থাকতে পারে। তো কিন্তু আজকে আলোচনার বিষয় হলো আদ্য অ। তাহলে একটু আসি, অয়ের উচ্চারণও দুরকম হতে পারে, কখনো অয়ের উচ্চারণ অয়ের মতো, কখনো অয়ের উচ্চারণ ও এর মতো। দেখুন কখনো অয়ের উচ্চারণ কি হয়, অয়ের মতো করব, আবার কখনো ও এর মতো। যেমন এইখানে আমরা একটু বিষয়টি দিই, যেমন আরেকটু ক্লিয়ার করি, যারা বিগত ক্লাসগুলো করেনি তাদের জন্য একটু বলতে হচ্ছে, তারপর আপনারা করে আসবেন। অয়ের উচ্চারণ যখন অয়ের মতোই হয় তখন এই উচ্চারণটাকে সাধারণত বলা হয়ে থাকে, এটা হলো বিবৃত উচ্চারণ, এটিকে বলা হয় অয়ের বিবৃত উচ্চারণ। আর অয়ের উচ্চারণটা যখন ওয়ের মতো হয় তখন এই ধরনের উচ্চারণটাকে বলা হয় সংবৃত উচ্চারণ। আশা করি বিগত যেগুলো যারা করেছেন তারা এই বিষয়টা অবগত আছেন। সংবৃত, তাহলে বিবৃত এবং সংবৃত নিয়ে কোনো কনফিউশন নেই। অয়ের উচ্চারণ যদি অয়ের মতোই থাকে তাহলে সেটা বিবৃত, আর অয়ের উচ্চারণ যখন ও এর মতো হবে, ও এর মতো, তখন এটা হবে সংবৃত। বিবৃত সংবৃত বলতে গেলে একটু বলি, অয়ের উচ্চারণ অয়ের মতো হয় বলতে তখন মুখটা আমাদের একটু ফাঁকা বেশি হয়, কিন্তু ও এর মতো যখন হয় তখন আমাদের মুখটা অর্থাৎ ঠোঁট দুটো গোল হয়ে থাকে, অর্থাৎ ফাঁকাটা একটু কম হয়। এটাই হলো মূলত পার্থক্য সংবৃত এবং বিবৃত উচ্চারণের সময়। অ অর্থাৎ মুখটা একটু
ছেড়ে যাবে, চোয়ালটা ফাঁকা হবে একটু, আর ও যখন উচ্চারণ হবে তখন মুখটা একটু গোল হবে। আপনারা প্র্যাকটিস করলে এই বিষয়টি দেখতে পাবেন। তাহলে চলুন আমরা নিম্নে আদ্য অয়ের উচ্চারণের 5টি নিয়ম উদাহরণসহ উল্লেখ করা হলো এবং সেই নিয়মগুলো দেখি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্নটি আসলে এইভাবে আসে, আদ্য অয়ের উচ্চারণের 5টি নিয়ম লেখো, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আপনারা অবশ্যই প্রথমে কিছু ইন্ট্রো দিয়ে নেবেন, অর্থাৎ এইটুকু কথা অবশ্যই বলবেন যে আদ্য বলতে কি বোঝাচ্ছে এবং নিম্নে উল্লেখ করা হলো, অর্থাৎ সরাসরি নিয়মের মধ্যে চলে যাবেন না, প্রথমে একটু ইন্ট্রো অর্থাৎ কিছু কথা লিখবেন। তাহলে আশা করি সম্পূর্ণ অর্থাৎ পরিপূর্ণ এবং ভালো একটি নম্বর আপনারা অর্জন করতে পারবেন। তাহলে আসুন আমরা প্রথমেই যে নিয়মটি দেখব। তাহলে আমরা প্রথমেই যে নিয়মটি লিখেছি সেটি হলো শব্দের প্রথমে যদি স্বরীয় থাকে, স্বরীয় থাকে বলতে কি, স্বরীয় দুভাবে থাকবে, কখনো স্বাধীনভাবে, কখনো ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থায়। যেভাবে থাকুক না কেন, যদি শুরুতে থাকে এবং এরপরে রস্যই দীর্ঘই রস্যু বা দীর্ঘকার থাকে, তাহলে অয়ের উচ্চারণ ও কারের মতো হবে, অর্থাৎ ও এর মতো হবে। অয়ের উচ্চারণটা কী হয়ে যাবে, ও এর মতো হবে বা ও কার নিয়ে আসতে হবে আর কি, এরকম তার উচ্চারণ এটা হবে। এখন বলুন তো সকলে, অয়ের উচ্চারণ ও এর মতো হবে, তার মানে অয়ের কি উচ্চারণ হবে, অবশ্যই সংবৃত উচ্চারণ হবে। সংবৃত বলতে অয়ের উচ্চারণ ও এর মতো হয়। যেমন দেখি আমরা একটু উদাহরণ দেখি। যেমন উদাহরণ বলতে গেলে প্রথমেই যে বিষয়টি নেব, যেমন যদি এটি একটু ভালো করে দেখি, এখানে কি লিখেছি, স্বরীয় রস্যইকার। তাহলে শব্দের শুরুতে কি আছে আমাদের এখানে, অবশ্যই কিসের উল্লেখ আছে, সকলে দেখুন ভালো করে। শব্দের শুরুতে অ উল্লেখ আছে, অর্থাৎ স্বরীয় আমরা উল্লেখ পেয়েছি, কিন্তু তারপরই রস্যইকার চলে এসেছি। এই জন্য এটার উচ্চারণ অতি না হয়ে এটার উচ্চারণ এখন হবে অতি। তার মানে অ এর উচ্চারণটা কি হয়ে গেল, ও এর মতো হয়ে গেল। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। মানে এটাকে অতি বলতে পারবো না আমরা, এখন এটার উচ্চারণ করতে হবে অতি। একই রকমভাবে যদি এরকম দেখি, দেখেন একটু অল্প করে দিচ্ছি, উদাহরণ 2-3টা দিবেন। দেখি এখানে লিখেছি অনুমান, প্রথমে স্বরীয় আছে, কিন্তু স্বরীয়র পরপরই যে বর্ণটি তার সাথে একটি হ্রস্ব উকারের কথা উল্লেখ আছে। আমরা এখানে দেখেছি হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব বা দীর্ঘ যদি উল্লেখ থাকে, তাহলে এই শব্দের শুরুর অটার উচ্চারণ সংবৃত হবে, অর্থাৎ ও এর মতো হয়ে যাবে। তাহলে এটা উচ্চারণ কী হবে, অনুমান। এই তো আপনারা সকলে বুঝতে পারতেছেন, অনুমান। তাহলে অ এর উচ্চারণটা কিসের মতো হয়ে গেল, ও এর মতো হয়ে গেল। ওকে, একই রকমভাবে এটা তো আমরা দেখাচ্ছি আপাতত, যে কি আমি একটু নিচে নিয়ে আসি, স্বাধীনভাবে দেখিয়েছি। এবার একটু ব্যঞ্জনের সাথে যুক্ত অবস্থার একটা উদাহরণ নিই, যেমন এটা নিলাম বউ। তাহলে এটার উচ্চারণ কি করতে হবে, এই বয়ের উচ্চারণ অটা ও হয়ে যাবে, অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে আমাদের বলতে হবে বউ। তার উচ্চারণটা কী হবে বলুন, সকল স্টুডেন্টরা বলুন, বউ। আশা করি ব্যাপারটি বুঝতে পারতেছেন। একই রকমভাবে আমি আরেকটা উদাহরণ নিই, দেখেন আমাদের সুবিধার্থে নিচ্ছি, এটা নিচ্ছি, লিখছি গভীর। তাহলে গভীরের উচ্চারণ অবশ্যই গভীর বলতে পারবো না, আমাদের উচ্চারণের ক্ষেত্রে বানান কিন্তু এটি, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আমাদের বলতে হবে গভীর। এই গর সাথে যে অটা রয়েছে ব্যঞ্জনের সাথে যুক্ত মনে মনে, সেই অটা ও হয়ে যাচ্ছে, অর্থাৎ গভীর। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এরকম 2-3টা এক্সাম্পল যদি আপনারা নিয়মের পাশাপাশি লিখতে পারেন, তাহলে কিন্তু পূর্ণ মার্ক পাওয়া যাবে। তাহলে আমরা কি শিখলাম, প্রথম নিয়মটি, শব্দের প্রথমে যদি অ থাকে এবং এর পরেই যদি কি রস্যইকার দীর্ঘইকার অথবা হ্রস্ব বা দীর্ঘকার, এগুলো এই 4টি উল্লেখ পাই, তাহলে অ এর উচ্চারণটা ও এর মতো করব, অর্থাৎ সংবৃত উচ্চারণ করব। যেমন অতি, অনুমান, বউ, গভীর। আশা করি সকল স্টুডেন্ট বুঝতে পেরে গিয়েছি। তাহলে চলুন আমরা পরের নিয়মে যাই। তো আমাদের দ্বিতীয় নিয়মে আমরা যেটি দেখতে পাচ্ছি, শব্দের প্রথমে যদি অ থাকে
এবং এরপর পরে রস্বইকার দীর্ঘইকার এগুলো থাকতে পারে, কিন্তু এখানে একটু কিন্তু আছে, ব্যতিক্রম বিষয়টি, যদি সেটি নেতিবাচক বা না অর্থ অর্থাৎ বিপরীত অর্থ প্রকাশ করে বা বিপরীত অর্থে ব্যবহৃত হয়, তাহলে অয়ের বিবৃত উচ্চারণ হবে। বিবৃত বলতে কি, অয়ের উচ্চারণ অয়ের মতোই থেকে যাবে, অর্থাৎ অটিকে আর আমরা ও আকারে উচ্চারণ করতে পারবো না। প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে একটি বিষয় বলছি, যারা ক্লাসটি করছেন আশা করি আপনারা খাতা কলম সঙ্গে নিয়ে করতেছেন, এবং আমরা একটি নিয়ম বোঝানোর পরে ভিডিওটি পজ করে আপনারা কি করতে পারবেন, এই নিয়মগুলি একটু লিখে নেবেন। কারণ এখানে যেভাবে আলোচনা করা হচ্ছে, আপনারা যদি পরীক্ষার খাতায় এভাবে লিখে আসতে পারেন, তাহলে আশা রাখি আপনারা সর্বোচ্চ মার্ক ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ। তো আসুন, যে বিষয়টি বলতেছিলাম, অর্থাৎ শব্দের প্রথমে যদি অ ব্যবহৃত হয় কিন্তু সেটি যদি নেতিবাচক বা না অর্থে ব্যবহৃত হয়, তাহলে অয়ের উচ্চারণ অয়ের মতোই থাকবে, অর্থাৎ বিবৃত উচ্চারণ হবে। যেরকম বিষয়ে আমরা একটু নেই, যেমন প্রথম যে একটি দিচ্ছি উদাহরণ নিচ্ছি, অবিনাশ। লিখেছি, কি লিখেছি, প্রথমে অবিনাশ লিখেছি। তাহলে এখন অনেকের মাথায় এটি আসবে যে কি, আর আরও আমি কয়েকটা জিনিস লিখে নিই, যেমন আরেকটি লিখি অনিয়ম। অনিয়ম, এরকম আরেকটি দিয়ে দিই অবিচার, বেশি দেব না। হ্যাঁ, ও এটির কালিটা একটু কম এসেছে। হ্যাঁ, আশা করি সকলে বুঝতেছেন। আচ্ছা, দেখি বিষয়টি এখানে অবিনাশ, তাহলে শব্দের শুরুতে অ আছে, কিছুক্ষণ আগে 1 নম্বর রুলসটি যেটি দেখলাম, অ আছে এবং তারপর পরে রস্বইকার আছে, তাহলে তো এই অয়ের উচ্চারণটা ও এর মতো হওয়ার কথা, অর্থাৎ অবিনাশ। কিন্তু আমরা এখানে অবিনাশ বলতে পারবো না, কারণ অবিনাশ শব্দটি নেতিবাচক শব্দ, অর্থাৎ বিনাশ নেই যার বা বিনাশ নেই এমন কিছুকে বলা হয় অবিনাশ। অর্থাৎ নেতিবাচক হওয়ার কারণে আগের রুলসটি আমাদের এখানে খাটবে না, আমাদের অয়ের উচ্চারণ অয়ের মতোই হবে, অর্থাৎ উচ্চারণটা অবিনাশী থেকে যাবে, অর্থাৎ অয়ের উচ্চারণ। একই রকমভাবে অনিয়ম, এটাও কিন্তু বিপরীত শব্দ, অর্থাৎ না অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যেখানে কোনো নিয়মকানুন নেই, নিয়মকানুন মানা হয় না, সেটাই তো অনিয়ম, অর্থাৎ বিপরীত অর্থ বা নাবাচক হওয়ার কারণে অটা আর ও না হয়ে অয়ে থেকে গেল, অনিয়ম। অনুরূপভাবে অবিচার, বিচার নেই এমন, তাহলে অবিচার নেতিবাচক অর্থ, এই জন্য এটারও উচ্চারণ ও না হয়ে ওই রয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে বিষয়টি ভালো করে নেন, যে বিষয়টি মাথায় নিতে হবে, সেটি হলো যে আগের নিয়মটির সম্পূর্ণ এই 2 নম্বর নিয়মটি হলো বিপরীত, অর্থাৎ আগে আমরা করেছি সংবৃত উচ্চারণ, অর্থাৎ অয়ের উচ্চারণ ওয়ের মতো হবে, হয়ে গেছে, এখানে অয়ের উচ্চারণ অয়ের মতোই থাকতেছে। আগের নিয়মে দেখেছি অয়ের পরবর্তীতে রস্বইকার যদি উল্লেখ থাকতো বা দীর্ঘইকার, রস্বকার, দীর্ঘকার, তাহলে অয়ের উচ্চারণটা ওয়ের মতো হতো, এখানেও ওয়ের মতো হওয়ার কথা, কিন্তু এই ব্যতিক্রম কথাটার কারণে আর ওয়ের মতো না হয়ে অই রয়ে গেছে। কি কারণ? কারণ একটাই, অবিনাশ, অনিয়ম, অবিচার এই প্রত্যেকটি কথা নেতিবাচক, অর্থাৎ না অর্থে বা বিপরীত অর্থে ব্যবহৃত হয়েছে, না কারণ নিয়মের বিপরীত হলো অনিয়ম, এরকম যেভাবে মনে রাখতে পারেন। তাহলে নেতিবাচক বা বিপরীত অর্থে বা নাবাচক অর্থে ব্যবহৃত হলে অয়ের উচ্চারণ অয়ের মধ্যে থেকে যাবে। যদি এগুলো ব্যতিক্রমী অর্থাৎ বিপরীত অর্থ যদি না হতো, তাহলে কী হতো, যদি বিপরীত অর্থ না হতো তাহলে অবশ্যই অয়ের উচ্চারণটা ও এর মতো আমরা করতে পারতাম। যেরকম এর আগে আমরা একটি দেখেছি, যেমন একটি উদাহরণ দিই আগেরটা একটু আপনাদের বোঝানোর জন্য, যেমন যদি এরকম থাকতো এখন অভিধান, অভিধান, এখন অভিধান, অভিধান কি কোনো বিপরীত শব্দ বা না বাচক অর্থে, মানে যার বিধান নেই এরকম তো না, অভিধান নিজেই একটা বিধান, অর্থাৎ এটি কিন্তু না বাচক বা বিপরীত অর্থে ব্যবহৃত হয়নি, তখন কিন্তু এর উচ্চারণটা ওই যে আমাদের আগের নিয়মে করতে হবে, অর্থাৎ উচ্চারণ করতে হবে অভিধান, অভিধান। আশা করি আপনারা সকলেই এ বিষয়টি বুঝতে অবগত হয়ে গেছেন। ওকে, তাহলে আমরা 1 নম্বর রুলস এবং 2 নম্বর রুলসটি একদম সম্পূর্ণ বিপরীত বিষয়। তো চলুন আমরা 3য় রুলসে চলে যাই। 3 নম্বর রুলসে যাওয়ার পূর্বে আমি আরেকটি কথা বলছি, আজকে কিন্তু আমাদের প্রশ্নটি কী ছিল, আজকে আমাদের প্রশ্নটি ছিল হলো আদ্য অয়ের উচ্চারণের 5টি নিয়ম,
অর্থাৎ আদ্য এর ক্ষেত্রে আমরা সংবৃত ব্যবহার করব না বিবৃত, সেটা আমাদের ইচ্ছা। সেজন্য কিন্তু আমরা সংবৃত উচ্চারণ এবং বিবৃত উচ্চারণ মিলিয়ে প্রশ্নটার আনসার করার চেষ্টা করতেছি, উত্তর করার। আর এতে কি হবে, ভালো মার্কটা আমরা পেতে পারি বা সর্বোচ্চ মার্ক অর্জন করতে আমরা ইনশাল্লাহ সক্ষম হব। তাহলে আমরা এবার 3 নম্বর নিয়মটি লক্ষ্য করি। শব্দের প্রথমে যদি অ থাকে এবং এরপর ব্যঞ্জনের সাথে যদি জফলা যুক্ত থাকে, মানে অ থাকবে এবং এর পরপরেই যে ব্যঞ্জনটি তার সাথে একটি জফলা যুক্ত থাকবে, তাহলে অ এর সংবৃত উচ্চারণ হবে। বলুন তো সংবৃত উচ্চারণ মানে কি? অ এর উচ্চারণ ও এর মতো হবে। ওকে, তাহলে আসুন চলুন আমরা একটু উদাহরণ দেখি। তাহলে প্রথমে যেমন একটি উদাহরণ, সেটা হচ্ছে, লিখছে না কেন, কালি কি শেষ হয়ে গেল? ও, এটা তো কালি নেই, 1 মিনিট। যেমন অদ্য, কি লিখেছি? অদ্য। আরও যদি বিষয় নিয়ে বলি, যেমন বলি অন্য, আচ্ছা, তারপরে আরেকটি দিই, ছোট ছোট 2-3টি উদাহরণ দিলেই এনাফ। গদ্য। তাহলে দেখি আমরা একটু সকলে লক্ষ্য করুন, আমরা এখানে কি লিখেছি। প্রথমে যে অদ্য লিখেছি স্বরীয় রয়েছে এবং তারপরে যে দ ব্যঞ্জন বর্ণ এবং সেই ব্যঞ্জনের সাথে কি যুক্ত আছে? জফলায়, দেখেন জফলা আছে। তাহলে বলুন তো এই অ এর উচ্চারণ ও হয়ে যাবে না? অর্থাৎ এর উচ্চারণটা এখন আমরা কি করব? উচ্চারণটা এখন করব, সেটা হলো অদ্য। অদ্য। এই দয় আবার ওকার কেন হলো? এটা হলো অ এর আবার এটা হলো অন্ত এর নিয়ম পিছনের দিকে। তো আমরা পিছনের বিষয়টা আজকে শেখাচ্ছি না, আজকে সেটা আলোচ্য বিষয় না। আজকের প্রথম আলোচ্য বিষয় হলো এই স্বরীয়টা ও হয়ে যাচ্ছে, অর্থাৎ অদ্য। উচ্চারণ কি করতে হবে? অদ্য। অনুরূপভাবে অন্য বলা যাবে না, এটাকে বলতে হবে উচ্চারণের ক্ষেত্রে আমরা বলবো অন্য, অর্থাৎ এরকম অন্য। অনুরূপভাবে গদ্য বলতে পারবো না, এটাকে উচ্চারণের ক্ষেত্রে বলতে হবে গদ্য, অর্থাৎ গ একটা ওকার আসবে, গদ্য। আশা করি আপনারা সকলে বিষয়টি বুঝতে পারছেন যে তাহলে কি, যদি অ থাকে শব্দের শুরুতে এবং এরপরে ব্যঞ্জনের সাথে যদি জফলা থাকে, তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হবে, যেমন অদ্য, অন্য, গদ্য। তো চলুন আমরা 4 নম্বর নিয়মে চলে যাই। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করছি আপনারা সকলে কাগজ অর্থাৎ খাতা কলম নিয়ে বসেছেন এবং আমাদের সাথে সাথে এগুলো আপনারা আপনাদের খাতায় নোট করছেন। তো আসুন 4 নম্বর নিয়মটি, মূলত 1 নম্বর নিয়মটি যেমন 2 নম্বরের 2 নম্বর নিয়মটি 1 নম্বরের বিপরীত, একই রকমভাবে 3 নম্বর যে নিয়মটি আমরা শিখলাম বা আলোচনা করলাম তারই বিপরীত ধর্মী হলো 4 নম্বর রুলসটি। তাহলে একটু দেখি, তাহলে আমাদের মনে থাকবে বিপরীত করে যদি পড়ি। যেমন শব্দের প্রথমে যদি অ থাকে এবং এরপর ব্যঞ্জন থাকে, এর আগে আমি পড়ছি, এবং ব্যঞ্জনের সাথে যদি জফলা থাকে, তবে এবারকার নিয়মটা শুধু ব্যঞ্জন না, এখানে বিষয়টি এখন হলো যদি যুক্ত ব্যঞ্জন থাকে। কি ব্যঞ্জন? যুক্ত, মানে কথাটা এখানে একটা আরেকটু ঘটনা নিয়ে নেই। যদি যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা যুক্ত থাকে, এখন যুক্ত ব্যঞ্জন ব্যাপারটা কি আমরা আসতেছি, উদাহরণ দিলে আপনারা বুঝবেন। এর আগেরটি শুধু ব্যঞ্জনের সাথে, আর এটি হলো যুক্ত ব্যঞ্জনের সাথে যদি জফলা যুক্ত থাকে, তাহলে অ এর বিবৃত উচ্চারণ হবে। আগে হয়েছিল সংবৃত, এখন হবে বিবৃত। মানে কি, অ এর উচ্চারণ অই থেকে যাবে, অর্থাৎ অ এর কোনো পরিবর্তন হবে না। যেমন বিষয়টি আমরা একটু উদাহরণের মাধ্যমে যদি দেখতে চাই, তাহলে প্রথমে যে উদাহরণটি নিব, যেমন এটা নিচ্ছি, দেখি আপনাদের বুঝতে সহজ হবে। অন্ত। তাহলে দেখি এখানে যে শব্দটি রয়েছে, শুরুতে অ রয়েছে এবং এরপরে যে ব্যঞ্জনটা তার সাথে কি রয়েছে? জফলা রয়েছে। কিন্তু একটু লক্ষ্য করি, এই যে ব্যঞ্জনটা, এটা স্বাধীন কোনো ব্যঞ্জন না, এটি হলো যুক্ত ব্যঞ্জন, অর্থাৎ নয় তয় যুক্ত। এই কথাটার মানে হলো এটি, যে যখন এই যুক্ত বর্ণ থাকবে তখন কিন্তু অ এর উচ্চারণটা ও না হয়ে অর মতোই থাকবে, অর্থাৎ উচ্চারণ কিন্তু করতে হবে অন্ত। অন্ত, অর্থাৎ অন্ত বলতে পারবো না। এর আগে যেমন অদ্য বলেছি, অদ্য বলেছি, তাই তো? আর এখানে কি করতে হবে? অয়ের উচ্চারণ অই থেকে যাবে। অনুরূপভাবে যদি আমরা আরেকটু দেখি, যেমন আরেকটু উদাহরণ দেখি, এইটা দেখি, হ্যাঁ, এটা
এখন এটা কি যুক্ত? হ্যাঁ অবশ্যই, এখানে যে ঘ আছে এই ঘর সাথে একটা র যুক্ত আছে, এই রটা হলো রেপ আকারে রয়েছে, অর্থাৎ এটিও কিন্তু যুক্ত বর্ণ। আর তার সাথে রয়েছে জফলা, তাহলে এটার উচ্চারণ কি হবে? সঠিক উচ্চারণ অবশ্যই অর্ঘ্যই থেকে যাবে, অর্ঘ্য। আমি আবারও বলি, আপনাদের ফার্স্ট পেপার বইয়ে কবি সুফিয়া কামালের তাহারই পরে মনে কবিতায় কিন্তু বলা হয়েছে করণিকেও অর্ঘ্য বিরোচন, অর্থাৎ ফুলের বাগান বা মালা এগুলো গাঁথেনি কেন, তার কথায়। তো যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তাহলে অর্ঘ্য উচ্চারণের ক্ষেত্রে আমাদের অর্ঘ্য বলতে হবে, অর্থাৎ অর্ঘ্য বলতে পারবো না। অনুরূপভাবে ব্যাপারগুলো একটু বলি, যেমন যদি এটা বলি, যাক অন্য কালি হয়ে গেছে, সমস্যা নেই, দেখেন। তাহলে এটা কী হবে? ত আছে, মর সাথে কিন্তু একটি অ যুক্ত আছে, কিভাবে? মর পরপরই একটা ব্যঞ্জনের সাথে যুক্ত, এবং পরবর্তীতে যে ত আছে তার উপরে রেপ আছে, রেপ থাকার কারণে এখানে তয় রয় যুক্ত বর্ণ হয়ে গিয়েছে, তারপরে জফলা। তাহলে এর উচ্চারণটা কি হবে? এই উচ্চারণটা ও না হয়ে অর মতোই থাকবে, অর্থাৎ উচ্চারণটা হলো মর্ত। আশা করি বিষয়গুলো একদম পানির মতো আপনারা বুঝতে পেরেছেন। কেন? এই যে যেমন যদি এই ঘটনাটা এটি হতো, যেমন এর আগে আমরা করেছি না, যেমন ব্যতিক্রম, এটা দিচ্ছি, এটা লিখতে হবে না, এটা আপনাদের বোঝানোর জন্য আগের একটা নিয়ম নিয়ে আসতেছি। যেমন এটা নিয়ে আসছি, এখানে নর সাথে জফল আছে, কিন্তু এই দন্তান্নটা কিন্তু কোনো যুক্ত বর্ণ না, মানে এর সাথে কেউ যুক্ত নেই, কিন্তু এখানে একটা ত যুক্ত ছিল, এই জন্য অই থেকে গেছে। আর এটার ক্ষেত্রে উচ্চারণটা কী হয়ে গেছিল বলুন তো? এটার ক্ষেত্রে অন্য বলা যাবে না, এটার ক্ষেত্রে অন্য বলতে হতো। খেয়াল আছে? কিছুক্ষণ আগে আমরা শিখলাম, অর্থাৎ অটা ও হয়ে যাচ্ছে, আর এখানে ওই থেকে যাচ্ছে, পার্থক্য এটুকু। এটা হলো যুক্ত ব্যঞ্জনের সাথে জফলা, আর এটা স্বাধীন ব্যঞ্জনের সাথে জফলা। তো আশা করি একদম ক্লিয়ার। তো চলুন আমরা পরের নিয়মটিতে চলে যাই। আমরা দেখতে দেখতে কিন্তু একদম শেষ পর্যায়ে, অর্থাৎ পঞ্চম নিয়মে চলে এসেছি। নিয়মটি হলো, একাক্ষর শব্দের প্রথমে যদি অ থাকে এবং এরপর যদি দন্তান্ন এর উল্লেখ পাওয়া যায়, তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হবে, অর্থাৎ কী উচ্চারণ হবে? সংবৃত উচ্চারণ হবে। অয়ের উচ্চারণ ওয়ের মতো হওয়া মানেই তো সংবৃত, এটা কিন্তু মনে রাখতে হবে। এগুলো কিন্তু বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন চাকরি ভাইভাতে জিজ্ঞেস করতে পারে বা জানা দরকার বিষয়গুলো। তো আসি, একাক্ষর বলতে কি? একাক্ষর বলতে ছোটো ক্লাসে আপনারা 6-7-এ পড়েছেন, যেটা স্বল্প প্রয়াসে উচ্চারিত হয়, অর্থাৎ ইংরেজিতে বললে ভালো হয়, বাংলায় অনেকে বুঝি না। সেটা হলো মনোসিলেবল, ড্রাইসিলেবল, ট্রাইসিলেবল, এরকম পড়েছি না। অর্থাৎ একটি শব্দকে ভেঙে, যেমন মাদার দুইভাবে উচ্চারণ হচ্ছে বিউটিফুল তিনভাবে, অর্থাৎ ওটা কি? ট্রাইসিলেবল। আর যেটা একবারে উচ্চারিত হয় সেটা হলো মনোসিলেবল। এরকম মনোসিলেবলই হলো একাক্ষর, অর্থাৎ যেটাকে একবারেই উচ্চারণ করতে পারবো। এরকম শব্দের অ থাকবে শুরুতে, এবং এরপরে যদি দন্তন্য থাকে তাহলে অ এর উচ্চারণ ও এর মতো হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা এক্সাম্পলে চলে যাই। তাহলে এক্সাম্পল রূপে প্রথমে যেটা নিচ্ছি সেটা নিচ্ছি একটু এরকম, এটা নিয়েছি, আর একটা এটা নিয়েছি। দেখুন, খুবই ছোট্ট করে আলোচনা করব, মজার বিষয়। যে বন, বর সাথে অবশ্যই ভেতরে ভেতরে একটি বর পরপরিতে অ রয়েছে, ব, অ চলে আসতেছে উচ্চারণ, মর পরে একটি অ আসতেছে, অর্থাৎ অ রয়েছে, এবং তারপর দন্তান্ন। তাহলে এখন যে বিষয়টি থাকবে, তাহলে এই বনের উচ্চারণ বন বলতে পারবো না, ও এর মতো হবে, অর্থাৎ বট, অটা ও হয়ে যাবে, বন বলতে হবে কি? বন। তারপর মন, এটা হয়ে যাবে মন। মানে উচ্চারণের ক্ষেত্রে বানান কিন্তু এটাই সঠিক, কিন্তু যখন আমরা উচ্চারণ করব তখন বন বলতে হবে, মন বলতে হবে, এইটা হলো শুদ্ধ উচ্চারণ। আশা করি বিষয়টি সকলে বুঝে গেছি। তো চলুন কথা না বাড়িয়ে এক কাজ করি, যেহেতু আমাদের বলেছিল 5টি নিয়ম উল্লেখ করতে, বা প্রশ্নে বলেছে 5টি, আমরা কিন্তু ইতিমধ্যে 5টি নিয়ম আলোচনা করে ফেলেছি, কিন্তু স্টুডেন্টদের সুবিধার্থে আমি আরেকটি কাজ করতেছি, আরেকটি, অর্থাৎ ষষ্ঠ নিয়মটি একটু আলোচনা করি, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। চলুন আমরা 6 নম্বর নিয়মটি দেখে ফেলি। 6 নম্বর উদাহরণটি কি? একই রকম, একাক্ষর শব্দের প্রথমে যদি অ থাকে, একাক্ষর মানে একবারে উচ্চারণ করতে পারবো, এবং এরপরে এর আগে ছিল দন্তন্য, এবার হয়ে গেছে মূর্ধন্য। অর্থাৎ মূর্ধন্য যদি থাকে তাহলে অয়ের উচ্চারণ অয়ের মতোই হবে, অর্থাৎ অয়ের বিবৃত উচ্চারণ হবে। বিষয়টি আসুন আবার উদাহরণের মাধ্যমে আমরা দেখি। যেমন যদি এটা বলি, প তারপরে কিন্তু একটা মূর্ধান্য, এটা কিন্তু মূর্ধান্য, পণ। আচ্ছা, এরকম যদি বলি, এরকম দেখি, তারপরে এটাও দিই,
এগুলো একটু একটু দেখি বিষয়গুলো। অর্থাৎ প রয়েছে, পর সাথে রর সাথে একটি যুক্ত আছে, গ, গর পরবর্তীতে কিন্তু এগুলোর পরপরে কি আছে? মধ্যাহ্ন চলে এসেছে। মধ্যাহ্ন থাকলে এখানে আর ওকারটা আসবে না, অর্থাৎ ও এর মতো উচ্চারণ হবে না, অটা ওই থেকে যাবে। অর্থাৎ উচ্চারণের ক্ষেত্রে আমরা বলবো পন, পন করা, সংকল্প করা। উচ্চারণের ক্ষেত্রে কি বলবো? রন। তারপর কি বলবো? গণ। এখন অনেকের একটা প্রশ্ন সর্বশেষে হয় যে কি, এখানে দন্তান্ন কেন ব্যবহার করলেন স্যার? আসলে এখানে দন্তান্ন বলতে সাধারণত উচ্চারণের ক্ষেত্রে মূল বর্ণটাই ব্যবহার করব। উচ্চারণের ক্ষেত্রে যত উচ্চারণ লিখবো না কেন, দীর্ঘইকারগুলো রস্বইকারে লিখতে হবে। যেমন যত রকম স আছে এগুলো সাধারণত তালিবাস্য হতে লিখতে হবে, কারণ মেন হলো তালিবাস্য মূল বিষয়গুলো। যেমন জফলা জতে চলে আসতেছে, এরকম আর কি। তো আসুন, এইটা বিষয় না, উচ্চারণের মেন কথা হলো পর উচ্চারণটা কি হয়েছে। পরপরে যে রয়েছে, এর উচ্চারণটা রয়ে গেছে, মানে এটা হয়নি। যেমন এটা লিখিনি, পণ লিখি নাই, এটা কিন্তু লেখা যাবে না, বা এই লেখা বলতে কি, এটা উচ্চারণ করা যাবে না। আমরা তো উচ্চারণ শিখছি, বানান কিন্তু এগুলোই সঠিক, কিন্তু উচ্চারণ করতে গেলে উচ্চারণ পণ বলবো না, পণ বলবো। যেমন এর আগে মনকে মন বলতে পেরেছি, কারণ ওটা দন্তান্ন ছিল, আর এটা হলো মধ্যাহ্ন। তাহলে মধ্যাহ্ন থাকলে অয়ের উচ্চারণ অয়ের মধ্যেই হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরে গিয়েছি। তাহলে আমরা আদ্য অয়ের উচ্চারণের 5টির জায়গায় 6টি নিয়ম শিখে ফেললাম। আমি 6টি নিয়ম কেন বললাম, ষষ্ঠ নিয়মটি, কারণ ষষ্ঠ নিয়মটি সিমিলার পঞ্চম নিয়মের ব্যতিক্রম। আর এভাবে ব্যতিক্রম জিনিসগুলো যখন মনে রাখবো, তখন আমরা উচ্চারণে অনেক অনেক ভালো একটা মার্ক ক্যারি করতে পারবো। তো চলুন, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম, সকল স্টুডেন্টদের বলছি, আমাদের আজকে প্রশ্নটি কি ছিল? আমাদের কাছে প্রশ্নটি ছিল আদ্য অয়ের উচ্চারণের 5টি নিয়ম। এখন আদ্য বলাতে কিন্তু আমরা আজ সংবৃত এবং বিবৃত দুটোই মিক্স করে কিন্তু আজকে এটার আনসার করেছি। আশা করি এইভাবেই আপনারা আপনাদের পরীক্ষায় এটি আনসার করলে সম্পূর্ণ মার্ক পাওয়ার নিশ্চয়তা থাকার সম্ভাবনা অনেকাংশ বেশি, এবং আশা রাখছি আপনারা খুব ভালো একটি নম্বর পেতে পারেন। তো আর যারা আমাদের এই ইতিপূর্বে আরও আমরা যেগুলো লেকচার নিয়েছি, সেগুলো আদ্যের সংবৃত উচ্চারণ, অর্থাৎ শুধু সংবৃতর উচ্চারণের বেশ কতগুলো নিয়ম আমরা এর আগে জেনেছি, এবং আরেকটি লেকচারে আমরা বিবৃতের উচ্চারণ, অর্থাৎ শুধু বিবৃত, বিবৃত বলতে অয়ের উচ্চারণ অয়ের মতো যেগুলো উচ্চারণ, সেরকম বেশ কয়েকটি নিয়ম দেখেছি। আজকে আমরা শিখলাম আদ্যের উচ্চারণের নিয়ম, অর্থাৎ সংবৃত এবং বিবৃত মিক্স। এখানে কিন্তু আরও অনেকগুলো বিষয় দেওয়া যেতে পারে, কিন্তু আমাদের বলেছে 5টি নিয়ম। কয়টি নিয়ম? 5টি। তাহলে আপনারা কিন্তু আপনাদের মতো করে যে কোনো ধরনের 5টি নিয়ম আলোচনা করে দিতে পারেন। তবে আমি আশা করি আজকের ক্লাসে আমরা যে সকল নিয়মগুলি আলোচনা করলাম, এই সকল নিয়মগুলি যদি আপনারা পরীক্ষায় খাতায় ফুটিয়ে তুলতে পারেন, তাহলে আশা করি, বলছি তো, মার্কটা ক্যারি করা বেশি ভালো হবে। তো যাই হোক, আজ আর কথা না বাড়াই, তাহলে আজকের আলোচনাটি আশা করি সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। তাহলে সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করে আজ আমরা ক্লাস এখানেই রাখছি। তবে যাওয়ার আগে বলছি যে অবশ্যই আমাদের যাদের এই ভিডিওটি ভালো লাগলো, ক্লাসটা বুঝতে পেরেছি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে ফেলছেন, তাদের তো বলার কিছু নাই। অবশ্যই তাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং এরকম ভিডিও পেতে আমাদের সাথে থাকুন, আর ইনশাল্লাহ অবশ্যই সবার মাঝে এটি ছড়িয়ে দেবেন। তাহলে আজ এখানে রাখছি, পরবর্তী ক্লাসে ভিন্ন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হব। তো সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।